হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে মানে অন্তিম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো দেখিনি আমরা আজকে নবম শ্রেণীর নির্ধারিত কাজ 3 এবং পদার্থবিজ্ঞান বিষয়ের সমাধানটি। তো সবার আগে আমরা পদার্থবিজ্ঞান এর কোন অধ্যায় থেকে কী প্রশ্ন দেওয়া হয়েছে তা দেখে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায় থেকে একটি সৃজনশীল দেওয়া হয়েছে, এর সমাধান করতে হবে। তো সৃজনশীলটি হলো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ভর 900 জুল কেজি ইনভার্স 1 কে ইনভার্স 1। এখানে ক নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। গ নম্বর প্রশ্নটি হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এখানে আমি প্রশ্নটি দেখে নিলাম। তো চলো এবার উত্তরটি কি দেখে নিই। চলো বন্ধুরা, এবার আমরা উত্তরটি দেখে নিই। তো এখানে উত্তরটি প্রথম প্রশ্নটি ছিল তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। তো কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। এখানে আমরা উত্তরটি শেষ করছি। তো খ নম্বর প্রশ্নটি ছিল মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। তো আমরা উত্তরটি দেখছি। মাটির কলসির গায়ে লাখ লাখ ছোট ছোট ছিদ্র থাকে। খালি চোখে ছিদ্রগুলো দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি চুইয়ে চুইয়ে কলসির বাইরে চলে আসে, তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু উঠতে গেলে তাদের তাপের দরকার হয়। তাপের কারণে পানি বাষ্প হয়, অর্থাৎ পানি বাষ্প হতে গেলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ গ্রহণ করতে হয়। বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার হয় তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে কলসির ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠান্ডা থাকে। তো এভাবে আমরা খ নং প্রশ্নটিও শেষ করছি এবং গ নং প্রশ্নতে এবার চলে যাব। তো গ নং প্রশ্নটি ছিল বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। এখানে দেওয়া আছে বস্তুটির ভর m = 50 কেজি, মানে এটাকে আমরা 50 গ্রাম বলা হয়েছিল। তো এটাকে আমরা 0.05 কেজিও দিতে পারি। তো এখানে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S = 1500 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। বস্তুর আদি তাপমাত্রা T1 = 120 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা T2 = 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বস্তুর চূড়ান্ত তাপমাত্রা বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি T1 থেকে T2 ছোট, অর্থাৎ বস্তুর তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তো আমরা জানতাম বস্তু কর্তৃক বর্জিত তাপের একটি সূত্র ছিল Q = ms T2 - T1, কিন্তু এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব না। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করব তা হচ্ছে Q = ms T1 - T2, কারণ এখানে T1 T2 থেকে বড়। তো আমরা T1 - T2 বার করছি। 120 - 30 ডিগ্রি সেলসিয়াস = 90 ডিগ্রি সেলসিয়াস = 90 ডিগ্রি কেলভিন। তো এখানে কেলভিন এবং সেলসিয়াসের মাত্রা সমান বলে আমরা এটাকে সমান দিয়েছি। তাহলে বস্তু কর্তৃক বর্জিত তাপ Q = ms × T1 - T2। তো এখানে আমরা মানগুলো বসালাম। তো 0.05 কেজি ইন্টু 1500 জুল কেজি ইনভার্স 1 কে ইনভার্স 1 ইন্টু 90K। তো এখানে আমরা পাচ্ছি 6750 জুল। তো এটি হচ্ছে আমাদের বস্তু কর্তৃক বর্জিত তাপ। এখানে আমরা গ নং প্রশ্নটির উত্তর শেষ করছি এবং ঘ নং প্রশ্নটির উদ্দেশ্যে চলছি আমরা। তো আমাদের ঘ নং প্রশ্নটি দেওয়া হয়েছিল উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের মোট গৃহীত তাপ মোট বর্জিত তাপের সমান হলে ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতি অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করবে। এখানে আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা করছি। গ হতে পাই বস্তু দ্বারা বর্জিত তাপ Q = 607,050 জুল। আবার ক্যালোরিমিটারের ভর m = 50 গ্রাম = 0.05 কেজি।
ক্যালোরিমিটার উপাদানের আপেক্ষিক তাপ S1 ইকুয়াল টু 900 জুল কেজি ইনভার্স 1 কে ইনভার্স 1। ক্যালোরিমিটারের প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারের চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটারের কর্তৃক গৃহীত তাপ Q1 ইকুয়াল টু M1 S1 ইন্টু T2 মাইনাস T1, বা Q1 ইজ ইকুয়াল টু 0.05 কেজি ইন্টু 900 জুল কেজি ইনভার্স 1 কে ইনভার্স 1 ইন্টু 30 মাইনাস 20 কে। তো এখানে আমরা Q1 এর কি মান পাচ্ছি, সেটি হচ্ছে 450 জুল। আবার পানির ভর M2 ইজ ইকুয়াল টু 150 গ্রাম ইজ ইকুয়াল টু 0.15 কেজি। পানির আপেক্ষিক তাপ S2 ইকুয়াল টু 4200 জুল কেজি ইনভার্স 1 কে ইনভার্স 1। পানির চূড়ান্ত তাপমাত্রা T2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস এবং পানির প্রাথমিক তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। প্রাণী কর্তৃক গৃহীত তাপ Q2 ইজ ইকুয়াল টু M2 S2 ইন্টু T2 মাইনাস T1। অতএব Q2 ইজ ইকুয়াল টু আপনার মানটি পাচ্ছি, তারপর Q2 ইজ ইকুয়াল টু পাবো 6300 জুল। এখানে মোট গৃহীত তাপ Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু 400 প্লাস 6300 জুল। এখানে পাচ্ছি 6750 জুল। এখানে আমরা গহতে পেয়েছিলাম মোট বর্জিত তাপ Q ইজ ইকুয়াল টু 6750 জুল। তো এখানে গৃহীত তাপ এবং বর্জিত তাপের পরিমাণ সমান, অতএব উদ্দীপকের ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতি অর্থাৎ ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। তো বন্ধুরা, এখানে আমাদের আজকের ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। তো আশা করি তোমরা যদি ব্যবহার প্রশ্নের উত্তরগুলো লেখো তাহলে তোমরা সর্বোচ্চ নম্বর পেতে সক্ষম হবে। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।